আজ আমরা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এবার দেখো এই যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট কখন হয়, তাই না? তাহলে মনে রাখতে হবে যখন ভার্বের অ্যাকশন সেটা শুরু হয়নি বা ভবিষ্যতে বা যে সময়টা আসছে সেই সময়ে হবে, সেটা বোঝানোর জন্য আমাদের সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স ইউজ হয়। তাহলে আমি কি বললাম, ধরো আমরা প্রেজেন্টে আছি, প্রেজেন্টে বলছি কোনো একটা ভার্বের অ্যাকশন সম্বন্ধে, যেটা কখন ঘটবে না ফিউচারে, ফিউচারে ঘটবে, তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। এবার দেখো আমি প্রথমে কয়েকটা এক্সাম্পল দিয়ে নিই, তারপর তোমাদের ব্যাপারটা বুঝতে আরও ইজি হবে। দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথম যে এক্সাম্পলটা আছে, ইউ উইল গো হোম, মানে তুমি বাড়ি যাবে, মানে এখনো যাওয়া হয়নি। ইন ফিউচার টাইমে এই ভার্বের যে অ্যাকশন সেটা কমপ্লিট হবে, তাই না? তাহলে ফিউচার টাইমে যখন অ্যাকশনটা কমপ্লিট হচ্ছে সেটা কি বললাম, ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, তাই না? এবার দেখো হি উইল রিপেন্ট অফ হিজ ক্রাইম, রিপেন্ট মানে হচ্ছে আক্ষেপ করা বা দুঃখ প্রকাশ করা, মানে সে তার কাজের জন্য দুঃখ প্রকাশ করবে, ক্রাইমের জন্য দুঃখ প্রকাশ করবে। আবার দেখো উই শ্যাল ওয়াচ দ্য ম্যাচ অন টিভি, আমরা এই ম্যাচটা টিভিতে দেখব, মানে এই যে অ্যাকশন দেখা যে কাজটা সেটা কিন্তু এখনো শুরুই হয়নি। ইন ফিউচার এই ভার্বের অ্যাকশন শুরু হবে। যখন আমি কি বললাম, যখন কোনো একটা ভার্বের অ্যাকশন এর সম্বন্ধে প্রেজেন্ট টাইমে বলা হচ্ছে কিন্তু যেটা কখন শুরু হবে ইন ফিউচার টাইম, সেটা হলো ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল ফিউচার বলা হয়। এবার দেখো আমি প্রত্যেকটাই বাংলাতে কিভাবে বুঝবে সেটাও বলে দিচ্ছি। যখন ধরো বাংলাতে দিয়েছে সেটা থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে, সেক্ষেত্রে সেন্টেন্সের যে ভার্ব বা ক্রিয়াপদ তার সাথে, যেমন এটা হচ্ছে যাবে মানে বে, ব্যান, এগুলো সাধারণত ভার্বের সাথে যোগ থাকে। যেমন কিভাবে, এটা দেখো যাবে, যাবে কি যোগ আছে দেখো রিপেন্ট মানে আক্ষেপ করবে, তাহলে করবে, করবে বা করিবে। তারপর ওয়াচ দেখিবে, এ দেখো দেখিবে, এ দেখো। তাহলে এই যে বে বা ব্যান, এগুলো যখন ক্রিয়াপদের সাথে যোগ থাকে তখন আমাদেরকে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইটের যে ট্রান্সলেটেড রুলস আছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এবার দেখো ট্রান্সলেশনের রুলসটা কি, তারপর আমি এটা সম্বন্ধে আরও ডিটেলসে বলছি। প্রথমে ট্রান্সলেশনের রুলসটা জেনে নিই। প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে হ্যাঁ বাচক, সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, শ্যাল বা উইল যে কোনো একটাই অ্যাপ্লাই করতে হবে, কখন বসে সেটাও আমি বলে দিচ্ছি। তারপর ভার্বের বা মেন ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম বা বলেছিলাম ভার্ব এর ফার্স্ট বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে অবজেক্ট এবং এরপর রেস্ট অংশ বা বাকি অংশকে লিখতে হবে। তা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার সময় প্রথমে সাবজেক্ট মানে কি বলেছিলাম, কর্তাকে লিখতে হবে। তারপর শ্যাল বা উইলের মধ্যে একটাকে লিখতে হবে, হ্যাঁ, মেন ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটাই বসবে। তারপর অবজেক্ট এবং তারপর বাকি অংশকে লিখতে হবে। এরপর এগুলোকে ইন্টারোগেটিভ করার সময় শ্যাল বা উইলটা মানে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা প্রথমে চলে আসবে, তাই না? এবার তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট রেস্ট এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। নেগেটিভ করার সময়
শ্যাল বা উইলের পর নট বসবে, তাই না? এগুলো আমি যদিও পরে ট্রান্সলেশন যখন করাবো তখন তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। এখন জেনে নাও কোথায় শ্যাল ইউজ করব এবং কোথায় উইল ইউজ করব। প্রথমে মনে রাখো ফার্স্ট পারসন, এই দেখো ফার্স্ট পারসন কি কি? আমি, আমরা বা আমি বাচক যে কোনো শব্দই ফার্স্ট পারসন। তো আমি, আমরা এরপরে শ্যাল বসবে, তাই ফার্স্ট পারসনে আই বা উই এগুলোর পর কি বসবে? শ্যাল বসবে সব সময়, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড পারসন কি? ইউ, এরপর উইল বসবে, ঠিক আছে? এরপর উইল বসবে। আর যেটা হচ্ছে থার্ড পারসন, এরপরও থার্ড পারসন হচ্ছে হি, সি বা যে কোনো নাম হতে পারে, রাম, দে, এগুলোর পরও উইল বসবে। তাহলে তোমরা এটা মনে রাখবে, ফার্স্ট পারসন আই বা উই এরপর শ্যাল বসবে, সেকেন্ড পারসনের পর উইল বসবে এবং থার্ড পারসনও উইল বসবে। তবে এর কয়েকটা ব্যতিক্রম দেখা যায়। এই যে যেটা লিখলাম এর কয়েকটা ব্যতিক্রম দেখা যায়। কোথায় ব্যতিক্রম দেখা যায় সেটা তোমাদের মাইন্ডে রাখতে হবে। ব্যতিক্রমটা দেখা যায় যখন কোনো প্রতিজ্ঞা বা সংকল্প, ঠিক আছে, বা কোনো কিছু জোর দিয়ে বোঝাবে। কি বললাম? জোর দিয়ে কোনো কিছু করা বোঝাবে। যেমন হচ্ছে আমি এটা করবই, ঠিক আছে? তখন এর অল্টারনেটগুলো ব্যবহার হবে, তখন আয়ের পরে উইল বসবে। যেমন দেখো আই উইল স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম, ঠিক আছে? মানে আমি পরীক্ষায় ভালো মার্কস পাবই বা স্কোর করবই। এটা হলো একটা প্রতিজ্ঞা বা সংকল্প করে নেওয়া বোঝাচ্ছে। তার জন্য এক্ষেত্রে শ্যাল না বসে কি বসবে? উইল বসবে। আবার ধরো এরকম আই উইল গো টু কলকাতা, ধরে নাও আরেকটা বলছি, আই উইল গো টু কলকাতা টুমোরো, ঠিক আছে? সেক্ষেত্রে এটার মিনিং হবে আমি আগামীকাল কলকাতা যাবই। তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো কোনো প্রতিজ্ঞা বা কোনো সংকল্প, এগুলো বোঝানোর জন্য বা কোনো জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে আমাদের এই যে সাধারণ যে রুলসটা যেটা বললাম শ্যাল বা উইলের, সেটা কিন্তু চেঞ্জ হবে এবং তার অল্টারনেট যেটা সেটা বসবে। মানে যেখানে শ্যাল বসে সেখানে উইল বসবে, বা আদার্স ক্ষেত্রেও তাই হবে, উইলের পরিবর্তে শ্যাল বসবে, ঠিক আছে? এটা কিন্তু মাইন্ডে রাখবে। এরপর দেখে নাও আমাদের এই প্রতিজ্ঞা বা সংকল্প বা শ্যাল বা উইল ছাড়াও কিন্তু ফিউচার টেন্সকে বা সিম্পল ফিউচারের যে ফিউচারকে এক্সপ্রেস করা যায়, সেটা কিভাবে আমরা এক্সপ্রেস করি সেটা দেখে নাও এবার। এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফিউচার টাইমকে এক্সপ্রেস করছে। কিন্তু দেখো এখানে কোথাও শ্যাল বা উইলের ব্যবহার নেই। আমাদের মাথায় কি থাকে যে ফিউচার মানেই শ্যাল বা উইল থাকবে, তাই না? তাহলে তোমরা কিন্তু এটা মাইন্ডে রাখবে যে ফিউচার মানেই কিন্তু শ্যাল বা উইল নয়। ফিউচার টাইমকে এক্সপ্রেস করার জন্য আরও অন্যভাবেও করা যায়, বা ফিউচার টাইমকে অন্যভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি। যেমন দেখো প্রথমের এক্সাম্পলটা, সি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক অ্যাট এনি কস্ট, মানে তাকে এই কাজটা যে কোনোভাবে করতে হবে বা করতে বাধ্য থাকবে। দেখো এখানে হ্যাভ টু বা হ্যাজ টু ভার্বের ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে হ্যাভ বা হ্যাজ এবং তারপর একটা ইনফিনিটিভ টু ইউজ করা হয়েছে। পরেরটাও তাই, আই হ্যাভ টু পে দ্য ফিজ। তাহলে এখানে কি বললাম? হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাভ বা হ্যাজ,
তারপর ইনফিনিটিভ টু ব্যবহার করা হয়েছে। মানে যে কোনো একটা লিখতে হবে আর একটা টু, এটার মাধ্যমে কিন্তু ফিউচার টাইমকে এক্সপ্রেস করা যায় বা সিম্পল ফিউচারকে আমরা ইউজ করতে পারি। পরেরটা দেখো, একটা অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব প্লাস টু, এটার মাধ্যমেও কিন্তু আমরা একটা ফিউচার টাইম এক্সপ্রেস করতে পারি। হি ইজ টু কাম কলকাতা, ঠিক আছে, সে কলকাতায় আসবে। এটা বোঝানোর জন্য আমাদের এই সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমরা শ্যাল বা উইল ইউজ করি না। এটা যদি শ্যাল বা উইল ইউজ করতাম তাহলে কি হতো, হি উইল কাম টু কলকাতা, ঠিক আছে। তারপর দেখো, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, এই দেখো এখানে হচ্ছে বি ভার্ব প্লাস অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ টু, ঠিক আছে। এটা হচ্ছে ফরম্যাটটা ব্যবহার করা হয়েছে কি জন্য, ফিউচার টাইম এক্সপ্রেস করার জন্য। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই মানে কি, রুগীটা মারা যেতে পারে যে কোনো সময়ে, তার মরু অবস্থা, মানে ভবিষ্যতে এখনো কিন্তু এই যে ডাই মানে মারা যাওয়া কাজটা কমপ্লিট হয়নি, যে সেটা ইন ফিউচার বা যে কোনো টাইমে হতে পারে। তাহলে এটাও কিন্তু ফিউচারের একটা এক্সপ্রেশন, তাই না। তো ফিউচার টাইমকে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু বি, অ্যাবাউট এবং টু এটা ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, এখানেও কিন্তু আছে যেমন ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, এভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে বি ভার্ব, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, এভাবে ব্যবহার করে আমরা কিন্তু ফিউচার টাইমকে বা ফিউচার ইনডিফিনাইটকে এক্সপ্রেস করতে পারি। যেমন দেখো এই সেন্টেন্সে হি ইজ গোয়িং টু বাই এ কার টুমোরো, মানে সে আগামীকাল একটা গাড়ি কিনতে চলেছে, মানে যে কাজটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু ইন ফিউচার সেটা কমপ্লিট হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করতে পারি, ইজ গোয়িং টু বা বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যোগ এবং তারপর ইনফিনিটিভ, এই প্যাটার্নে আমরা করতে পারি। ওকে, এরপর দেখো কতগুলো কন্ডিশনাল সেন্টেন্স আছে। কি বললাম, কন্ডিশনাল, কতগুলো কন্ডিশনাল সেন্টেন্স আছে। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো হোয়েন, ইফ এদের দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, অ্যাজ ইফ এগুলোর দ্বারা যুক্ত থাকে। তো এই কন্ডিশনালের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ক্লজ, তোমরা জানো যে জয়েনিংয়ের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই সাবঅর্ডিনেট ক্লজ অনেকগুলো থাকতে পারে। তো প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে সবসময় ফিউচার ইনডিফিনাইট ব্যবহার হবে। যেমন দেখো প্রথম এক্সাম্পলটা দেখো, কয়েকটা এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এ দেখো আই শ্যাল বাই এ গোল্ড চেন, এ দেখো হোয়েন একটা কন্ডিশনালের মাধ্যমে যুক্ত আছে, তাই না, ক্লজ একটা। আর এখানে আছে দ্য প্রাইস কামস ডাউন, তাহলে আই শ্যাল বাই এ গোল্ড চেন হোয়েন দ্য প্রাইস কামস ডাউন। এ দেখো আই শ্যাল বাই এ গোল্ড চেন, আমি একটা সোনার চেন কিনবো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রধান বাক্যাংশ। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। তাহলে আমি কি বললাম, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যখন দুটো পার্ট বা দুটো সেন্টেন্স যুক্ত হবে হোয়েন, ইফ, অ্যাজ ইফ এগুলোর মাধ্যমে, তখন কি করা হবে না, তখন যেটা প্রিন্সিপাল ক্লজে থাকবে সেই প্রিন্সিপাল ক্লজের অংশটা সবসময় ফিউচার ইনডিফিনাইটে হবে এবং অন্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো এটা ফিউচার ইনডিফিনাইট হয়েছে আর এই পার্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, ইফ ইউ কাম হিয়ার, দেখো সিম্পল প্রেজেন্ট, আই শ্যাল হেল্প ইউ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট ক্লজকে এসসি লিখে দিলাম, সাবঅর্ডিনেট ক্লজ। পরেরটা দেখো সি উইল কাম, এ দেখো এটা পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, ইউ রাইট টু হার এটা এসসি বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, পরেরটা তো দেখো হোয়েন, এই দেখো ক্লজ যোগ আছে, এটাতেও কিন্তু ইফ দিয়ে যোগ ছিল, ঠিক আছে। কন্ডিশনালগুলো আমি গোল দাগ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ইফ ইট রেন্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দেখো দ্য প্ল্যান্টস উইল গ্রো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে তোমরা মনে রাখবে যে কন্ডিশনাল সেন্টেন্সে যখন হোয়েন, ইফ, অ্যাজ ইফ এগুলো দিয়ে যুক্ত থাকবে তখন যে প্রিন্সিপাল ক্লজের অংশটা সেটা ফিউচার ইনডিফিনাইটে করতে হবে এবং অন্য যে পার্টটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে করতে হবে।
এরপর দেখো আরেকটা জিনিস, এটা আমরা যদিও সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলেছিলাম, হ্যাঁ, তাও আরেকবার শুনে নাও। ফিউচারের কতগুলো ফিক্সড প্ল্যান, ফিউচারের কোনো ফিক্সড প্ল্যান, প্রোগ্রাম, ফিক্সড প্ল্যান বা প্রোগ্রাম বা শিডিউল, কি বললাম, ফিক্সড প্ল্যান, প্রোগ্রাম বা শিডিউল যখন সম্বন্ধে থাকবে বা আগের থেকে শিডিউল করা থাকবে, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। যেমন দেখো, দ্য রূপসী বাংলা এক্সপ্রেস লিভস অ্যাট 6 টুমরো মর্নিং, মানে আগামীকাল সকাল 6টায় রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়বে। তাহলে দেখো এটা অলরেডি একটা ফিক্সড শিডিউল করা আছে বা ফিক্সড প্রোগ্রাম, শিডিউল বা প্রোগ্রাম বলতে পারো। তাহলে সেই প্রোগ্রাম অনুযায়ী এটা চলবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এই দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা আছে। রূপসী বাংলা এক্সপ্রেস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টে কি বলেছিলাম, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এই দেখো এস যোগ করা আছে, লিভস অ্যাট 6 টুমরো মর্নিং। এ দেখো টুমরো, এটা যদিও ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে, কিন্তু যেহেতু ফিক্সড প্রোগ্রাম বা ফিক্সড একটা শিডিউল রয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। এগুলো মাইন্ডে রাখবে, কিন্তু আমাদের বেশিরভাগ ভুল হয় কিন্তু এইগুলোতে, যেমন কন্ডিশনালগুলোতে ভুল হয়, এগুলো প্রায়শই এক্সামে দেয়, তাই না? তখন আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। আর এগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের সেই কনফিউশনটা আর আসবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আওয়ার স্কুল রিওপেন্স অন 16th জানুয়ারি। এই দেখো রিওপেন্স, এটাও কিন্তু একটা ফিক্সড প্রোগ্রাম করে দেওয়া হয়েছে যে এত তারিখে স্কুল খুলবে, পুনরায় খুলবে। তাহলে এটা হচ্ছে আওয়ার স্কুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো এটা ফিউচারে না হয়ে প্রেজেন্টে হয়েছে, এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ করা হয়েছে। আবার দেখো সিএম, চিফ মিনিস্টার, ভিজিটস বাঁকুড়া অন 10th জানুয়ারি, মানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বাঁকুড়া ভিজিটে আসবে কখন না 10th জানুয়ারি। এটাও কিন্তু একটা ফিক্সড প্রোগ্রাম হয়ে আছে বা ফিক্সড প্ল্যান বলতে পারো হয়ে আছে। তাহলে সেই ফিক্সড প্ল্যান বা প্রোগ্রাম বা শিডিউল এগুলো যদি থাকে, তাহলে সেগুলো কিন্তু ফিউচারের যে ফিক্সড প্ল্যান শিডিউল সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট ব্যবহার চলবে না। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার সম্বন্ধে একটা আইডিয়া দিতে পেরেছি, যেটা তোমাদের হেল্প করবে। এবং পরবর্তীতে এই সিম্পল ফিউচারের উপর বা টেন্সের উপর যে ক্লাসগুলো হবে, সেগুলো তোমাদের যে ডাউটসগুলো রয়ে যাচ্ছে বা আরও কিছু ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ক্লাসগুলো রেগুলারলি পাওয়ার জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে।